বাংলার লুথার কিং বাংলাদেশের মাটিতে ল্যান্ড করে কইছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। আমরা এর মধ্যে কয়টা প্ল্যান ধরে ধরে দেখেছি, জয় বাংলা হয়ে গেছে। এর মধ্যে এগুলো আসলে কোনো প্ল্যান না, কোনো চিন্তা ছাড়া, কোনো অ্যানালাইসিস ছাড়া, কোনো হোমওয়ার্ক ছাড়া কিছু লোক বৈশা কিছু চমকপ্রদ কথা কইয়া ভোটের মাঠে জিতে আসার জন্য নানা প্ল্যানের কথা কইতেছে, তাই না? দেখেছেন তো এই ভিডিওগুলো কালে বানাইছিলাম, এলে একটু দেখে নিয়েন যদি না দেখে থাকেন। তো ফ্যামিলি কার্ড নিয়ে কথা শেষ হয় নাই, আরো কথা আছে, তো সেটা আজকে কয়নি। বিএনপি কয় ফ্যামিলি কার্ড দিবে, তাই না? আর মাঠে যায় কয় তাদের কর্মীরা এই কার্ড এটিএম এ দিলে টাকা চলে আসবে, টাকা টাকা, খালি টাকা টাকা। হ্যাঁ, শুনেছেন? শুধু তাই না, এর নাকি ওষুধ চিকিৎসা সবই ফ্রি, খালি ফ্রি আর ফ্রি আর ফ্রি। ভর্তিও করা যাবে, ফি দিতে না পারলে কার্ডটা দেখালেই হবে। বেনে বেনে করছি না, দেখেন। বিএনপি কার্ডটা জিগেন তো ফ্যামিলি কার্ডত কি বউ পাওয়া যাবে? বউ একটা বউ পাওয়া গেলে গেলে ভোট সব কাটা পেলে হইনি চ্যাংড়া ব্যাংড়ার বউ দেওয়ার ব্যবস্থা করা গেলে কন চ্যাংড়া বেড়া তো খালি ভোটই দিবি আর গান ধরিবি। বিএনপি পায়ে দড়ি রে, ফ্যামিলি কার্ডের বউ ঢুকে দে। তো বিএনপির লোকজনেরা আছে না চোর ডাকাত, তো বেশিরভাগই চোর ডাকাত, আর বাকিগুলো চাকর বাকর, তারেক রহমানের চাকর বাকর আর কি। নেতা কর্মী নাই, ওটি রাজনীতি করবার আসেনি, তারেক রহমানের চাকরামি করতে আসছে। তো এইটা দেখে দেখে ওরা 100 টাকা নিচ্ছে, ওই ফ্যামিলি কার্ড দিচ্ছে, আর 100 টাকা নিচ্ছে পাবলিকের কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে। দেখেন, দেখেছেন এই যে রাজধানী করিচ্ছে ফ্যামিলি কার্ডের নামে ভোটের মাঠে, কোনো জবাবদিহিতা করলে নাই। যেহেতু বাংলার লুথার কিং কইছে আই হ্যাভ এ প্ল্যান, এই ফালতু প্ল্যানের দায়িত্ব বাংলার লুথার কিং রে নেওয়া লাগবে। তারেক রহমানকে বাংলার লুথার কিং কইলে আমার উপরে চেতে যাওয়া যাবি না, কয়ে দিছি আগেই। এটা আমি আবিষ্কার করি না নিজে নিজে, আপনার করে মাউথপিস মানব জমিন আবিষ্কার করেছে। ওরে ধরেন, হ্যাঁ, তেল দেওয়ার টাইম হইলে তো হুশ থাকে না, তেল নিতেও হুশ থাকে না। তেল নিছেন, এখন সাইড এফেক্ট নেন, কাউমাউ করবার পাবেন না। বিএনপির এক বুদ্ধিজীবীর ভিডিও আসলো এর মধ্যে ফ্যামিলি কার্ড নিয়ে, ওইটা এনা ফালা কইরা দিই এখন আজকে। হ্যাঁ, কি বলেন দিমো? ওরা মুখ খুলবি আর ধরা খাবি, মুখ খুলবি আর ধরা খাবি। বিএনপির ফ্যামিলি কার্ডের নামে ধান্দাবাজি নিয়ে আগের এপিসোডে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ভিডিওটা যদি আগে দেখে না থাকেন তাহলে দেখে নিন। আজকে ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির বুদ্ধিজীবীর আর একটা প্রতারণা জয় বাংলা করে দিব। বিএনপির এক ইউনিভার্সিটি আছে, জানেন তো? জানেন না? হ্যাঁ, আছে কলে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, এর নাম হইতেছে ছাত্র ইউনিভার্সিটি। বিএনপির বুদ্ধিজীবীরা উঠি থেকে বেড়ায় মনে হয়। তো ইনকা একটা বুদ্ধিজীবী সাইমুম পারভেজ সম্প্রতি একটা টক শোতে বিএনপির ফ্যামিলি কার্ড প্রোগ্রামকে জাস্টিফাই করতে গিয়ে এক গাদা চাপাবাজি করেছে। সে ইন্টারন্যাশনাল রিলেশনসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়া সিডনি ইউনিভার্সিটি থেকে রাজনৈতিক সহিংসতার উপরে পিএইচডি করেছে। এটা সে লিঙ্কডইনের থেকে দেখে দেন না, তো ভালো কথা, জ্ঞানী মানুষ। তো তার রিসার্চের সবগুলাই ইসলাম বিদ্বেষের অ্যাঙ্গেল থেকে করা। দেখেন তালিকা দেখেন। হ্যাঁ, আবার পন্দের আলোত লিখে দেখেছেন উইকেন্ডে আবার মব ছাত্র নেতাদের দুর্নীতি, বাংলাদেশে নাকি তীব্র ডানপন্থার দিকে যাইতেছে। বয়ান জানিয়েছে তো বিএনপি কি? বিএনপি বামপন্থী সংগঠন, রাজনীতির দল? হ্যাঁ, বিএনপি ন্যাশনালিস্ট রাজনীতি কি বামপন্থী রাজনীতি? এগুলো এগুলো ভালশুট গুলো হিসেবে বিএনপির জুটিছে। সে বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক সহকারী, তো ভালো কথা। তাই ফ্যামিলি কার্ডের যে বানাইছে তারে কথা কইতে কন, তো সাইমুম পারভেজ তুমি কথা কও কে? নিজে তো মাখা ফেলিছো। আগে ভিডিওটা দেখে আসি। হ্যাঁ, দেখেন। সে কইছে যে বিএনপির ফ্যামিলি কার্ড প্রকল্পে প্রথম পর্যায়ে 50 লাখ পরিবারকে মাসে 2000 করে টাকা দেওয়া হবে। ভালো কথা। তো এসব খরচ আসবে কোথায় থেকে? এ বুদ্ধিজীবী অঙ্ক করে দেখা দিছে যে 50 লাখ পরিবারকে মাসে 2000 টাকা করে দিলে মাসে খরচ হয় 1000 কোটি টাকা, অর্থাৎ বছরে 12,000 কোটি টাকা। এরপর সে কয় বাংলাদেশ সরকারের বাজেটে সোশ্যাল সেফটি নেটের বাজেট নাকি বছরে 1,16,000 কোটি টাকা। অতএব সরকারের পক্ষে অতিরিক্ত 12,000 কোটি টাকা ব্যবস্থা করা নাকি কোনো ব্যাপারই না। আমি আবার আগের এপিসোডে দেখেছিলাম এই আর্টিকেলটা, এখানে ওই একই বাজেটের কথা কইছিল আর কি। তো এইটা বাজেট ডকুমেন্টের সাথে ভেরিফাই করতে গিয়ে আমি তো হয়ে গেলাম।
হয় বিএনপির বুদ্ধিজীবীরা বাজেট পড়ে নাই অথবা বুঝে নাই, অথবা এরা মানুষকে গবেট মনে করে। এরা মনে করে এরা যা ইচ্ছে চাপাবাজি করে যাবে, মানুষ এসব কিছু ধরতে পারবে না। এই হালায় জীবনে কি বাংলাদেশের সরকারের সরকারি বাজেট ডকুমেন্ট পড়ে দেখছে? ওইটা পুরো বোঝার মতো বিদ্যা পেটে আছে এ মনে হয় না। কারণ সেটা থাকলে তো বেটা এত বড় চাপাবাজি করতে পারতো না। বাংলাদেশ সরকারের প্রত্যেক অর্থ বছরে বাজেটে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মোট বরাদ্দ, মানে সব কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা, বিভিন্ন প্রজেক্টের সরকারি সাহায্যের পরিমাণ সব মিলে বাজেট হইতেছে 10 থেকে 12,000 কোটি টাকা। এটা হইতেছে বাজেট ডকুমেন্ট, নিজের চোখে দেখে নেন। তো বিএনপির ছাত্রী বুদ্ধিজীবীর 1,16,000 টাকা কই পেলো এটা আমরা আবার দেখবো। হ্যাঁ, ওইটা আমি দেখে দেবনি। তার আগে বাটপাড়ির আর একটা উদাহরণ দেখে। তো সে কইছে যে ফ্যামিলি কার্ডের প্রজেক্টের প্রথম পর্যায়ে বছরে 12,000 কোটি টাকা অতিরিক্ত খরচা হবে। অর্থাৎ আমরা দেখলাম বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পুরা বাজেট এই টাকার সমান। আর এটা কেবলমাত্র প্রথম ধাপ। বাংলাদেশের কাগজে কলমে হিসাবে 4 কোটি পরিবারকে প্রত্যেক মাসে 2,000 টাকা করে দিলে বছরে খরচ আসে 96,000 কোটি টাকা। 96,000 কোটি টাকা। বাংলাদেশ সরকারের এলজিআরডি, মানে প্রত্যেক জেলায় স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্প আছে না, জাগ উন্নয়ন হয়, এগুলো কিন্তু এলজিআরডি থেকে হয়। এই প্রকল্পগুলো মোট বাজেট বছরে 45,000 কোটি টাকা, মানে অর্ধেকেরও কম, 96,000 কোটি টাকা। আর বাংলাদেশের সামরিক বাজেট কত জানেন? বছরে 40,000 কোটি টাকা। মানে বাংলার মার্টিন লুথারের এই ফ্যামিলি কার্ডের তুগলকি পরিকল্পনাতে বছরে যে অতিরিক্ত 96,000 কোটি টাকা খরচা হবে, সেটা বাংলাদেশের এলজিআরডি আর সামরিক বাজেট যোগ করলে যা হয় তার চেয়ে বেশি। বুঝেছাও? আর বিএনপি বুদ্ধিজীবী কয় এটা নাকি কোনো টাকাই না। এই আলায় কয় প্রথম ধাপে নাকি খালি 50 লাখ পরিবারকে দেওয়া হবে। আচ্ছা, একটা প্রজেক্টের প্রথম ধাপের কোনো খরচকে কি কেউ প্রজেক্টের লাইফ টাইম কস্ট বা খরচা দেখায় মানুষকে বোকা বানাইতে পারে? পদ্মা ব্রিজ বানানোর জন্য খালি প্রথম কয়েকটা পিলার বানানোর খরচকে কি পদ্মা ব্রিজ বানানো পুরো লাইফ টাইমের খরচের হিসাবে দেখায়? তাকে তো বের করে দেখাইতে হবে 96,000 কোটি টাকা কোত্থেকে আসবে। কারণ সে তো বলছে সবাইকে দিবে, তাহলে 96,000 কোটি টাকা কোত্থেকে আসবে? এটা তো বিশ্ব বাটপার দেখতেছি। এই বাটপারি কার কাছ থেকে শিখিছে? বাটপার তারেক ওর জোর সঙ্গে হওয়ার পর থেকে কি বাটপারি শিখেছে? বাড়িছে বাটপারি এদের? এটা কি দেশের জনগণকে এতই উজবুক মনে করে? এরা ভাবছে আমরা এখনো 60-এর দশকে পড়ে আছি, অর্থনীতি নিয়ে যা ইচ্ছা ভুংসুং চাপাবাজি বয়ান মানুষকে গিলাবে, আর কেউ এসব ধরতে পারবে না। এইসব চাঁদাবাজেরা তো নিজের পকেট থেকে টাকা দিবে না, সরকারি কোষাগারে টাকা ছাপাই সমস্ত খরচ দিবে। আর তার ফলে যে মূল্যস্ফীতি হবে, মুদ্রাস্ফীতি হবে, বাংলাদেশ পুরা রবার্ট মুগাবের জিম্বাবুয়েতে পরিণত হবে। এরা তো দেখিচ্ছি এখন দেশকে ধ্বংস করার জন্য বদ্ধপরিকর হয়েছে। তো এত ভুংসুং ফ্যামিলি কার্ডের দরকার কি? সবাইকে টাকা ছাপে বিকাশ করে দিলেই তো হয়। সরকার মাসে মাসে বিএনপি সমর্থকদের সরকারি কোষাগারে টাকা ছাপে বিকাশ করবি। আর বিকাশের যত বাটপার সবগুলো তো ওর সাথেই আছে, ওর কাছ থেকে শিখে নিবিনি। এক বাটপার আছে নূর, আর এক বাটপার আছে তারেক, এদের কাছ থেকে শিখে নিবি। তাইলে তারেক রহমান বাংলার মার্টিন লুথার থেকে বাংলার রবার্ট মুগাবে হিসেবে আত্মপ্রকাশ করবি। তো বাংলাদেশের সোশ্যাল সেফটি নেট বা সামাজিক সুরক্ষার মোট বাজেট কত? ওটা তো দেখলাম সোশ্যাল ওয়েলফেয়ারের বাজেট। তো সামাজিক সুরক্ষার আরো খাত আছে, সেটা টোটাল বাজেট কত? বাজেট ডকুমেন্ট থেকে দেখে নি। সামাজিক সুরক্ষার কাজ করে মোট 5টা মন্ত্রণালয়। মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার মানে সমাজ কল্যাণ, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চিলড্রেন্স অ্যাফেয়ার মানে নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ফুড মানে খাদ্য মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ মানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, আর মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ারফেয়ার মানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই অনুযায়ী বাংলাদেশ সরকারের সোশ্যাল অ্যান্ড সিকিউরিটি ওয়েলফেয়ারের মোট বাজেট হইতেছে 2025 এবং 26 সালে 45,766 কোটি টাকা। বাজেট ডকুমেন্টে সরকারের কাগজে হিসাবে সোশ্যাল সিকিউরিটির মোট ফাংশনাল বাজেট হইতেছে 45,766 কোটি টাকা। এর বড় অংশে জনগণের সুবিধায় কিন্তু যায় না, বরং রাষ্ট্রীয় অপারেটিং কস্ট, ডেলিভারি কস্ট, মানে 45,766 কোটি টাকার ভেতরে আছে ভাতা সহায়তা, খাদ্য অপারেশন, সাবসিডি, ইনসেন্টিভ, কর্মসূচি চালানো, প্রশাসনিক এবং অপারেটিং কস্ট মানে বেতন ভাতা টাতা সব আছে সরকারি কর্মচারীদের। সব টাকা জনগণের হাতে যায় না। এবার আসেন ওই 1,16,000 টাকা কুই পাইছে? ওই আসেন এটা একটু দেখি। উই পাইছে এই ডকুমেন্ট থেকে, সোশ্যাল সিকিউরিটি বাজেট এই রিপোর্ট থেকে। এডিটর সাহেব আপনি 36 পৃষ্ঠাটা দেখান, দেখেছেন?
এখন ওর ওর এখন শামীম পারভেজের জানের পানি আসবি যে না আমি ঠিকই কইছি। এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি হুদহুদি গেলাইলেন বেটারে। আরে না পাগলা, হুদহুদি গেলাইলে এই ডকুমেন্টেই দেখায় ওই টাকাটার মধ্যে কি আছে। এডিটর সাহেব আপনি পৃষ্ঠা 11 দেখান, দেখেছেন এর মধ্যে এডুকেশন হেলথ সব আছে। মানে এখানে সব মন্ত্রণালয়ের সব কিছুতেই সোশ্যাল সিকিউরিটি ধরছে, মানে যেটাতে সমাজের কল্যাণ হয়, বুঝিছাও। পাঠ্যপুস্তক বিতরণকেও সোশ্যাল সেফটি ধরেছে, বুঝিছাও। হ্যাঁ, তো এটি কি ওই ফ্যামিলি কার্ড আর এই পাঠ্যপুস্তক বিতরণকে এক জিনিস? সরকারি কর্মকর্তাদের পেনশনকেও সোশ্যাল সিকিউরিটি ধরেছে। এইভাবে হিসাব করলে তো প্রতিরক্ষা খাত সামাজিক নিরাপত্তা, সমাজের নিরাপত্তা দিচ্ছে না বিদেশি শত্রুদের হাত থেকে। অতএব সামাজিক নিরাপত্তা এটি পেনশনের 36,000 কোটি টাকাও ঢুকেছে, বুঝেছাও। বৃত্তি সহ এই শিক্ষা খাতে 5,000 কোটি টাকা ঢুকেছে। এটা পড়াও দেখবে না এটা। এবার ফাইনালি বিশেষ বোমা, বোমা 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 বম করে ফাটবি এখন। এইটা বোমা পেটে দেন, স্ক্রিন ক্যাপে উঠবি একেবারে। বিএনপির লোকরা কেমন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে বাটপাড়ি করতেছে মানুষের সাথে, সেটা দিয়ে শেষ করি আজকের এপিসোড। ফ্যামিলি কার্ড হাসিনার কর্মসূচি। হাসিনার কর্মসূচি, বিশ্বাস হইতেছে না, বেনে বেনে করছি না। 2023 সালে হাসিনা ফ্যামিলি কার্ড তৈরি করে, তা আবার নাম ছিল স্মার্ট ফ্যামিলি কার্ড। দেখি চাও এই কার্ড এখনো আছে, চাই নাই কলে আপনি এখনো কার্ড নিতে পারবেন আবেদন কইরা। দেখেন তাপস আর টিপি মুন্সি ফ্যামিলি কার্ড বিতরণ করিচ্ছে, দেখি চাও। এইটা সব দেখে দেন কিভাবে ফ্যামিলি স্মার্ট ফ্যামিলি কার্ডের আবেদন করা লাগে। 1 কোটি পরিবারকে দিছিল হাসিনা। কোন হইচই দেখেছিলেন? এত হইচই করে 50 লাখকে দিবি, হইচই করে মাথার পোকা নাড়িয়ে দিছে একেবারে। বর্তমান সরকার মানে প্রফেসর ইউনূসের সরকার এখনো 57 লক্ষ পরিবারকে দিচ্ছে কলে এই স্মার্ট ফ্যামিলি কার্ড। সারা দেশে কার্ড পেটে দিচ্ছে কলে, অলরেডি পেটে দিচ্ছে 57 লক্ষ। আর ওই 50 লক্ষ দিবি কার্ড করছে, আর পাবলিক এডেনে লাফাচ্ছে, বিএনপির কর্মীরা লাফাচ্ছে, না জানি কি দিবি। কি রকম বেকুব পেয়েছে আমাদের, দেখিসাও। বর্তমানে স্মার্ট ফ্যামিলি কার্ড ধরে একজন সুবিধাভোগী মাসে একবার টিসিবি থেকে কম দামে সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, সয়াবিন বা কুড়ার তেল, 2 কেজি মসুরের ডাল, 1 কেজি চিনি লিখে দেন পাশে, এটা কিনতে পারতেছে। পাশাপাশি কার্ডধারী একটা পরিবার 30 টাকা কেজিতে সর্বোচ্চ 5 কেজি চাল কিনতে পারে। আর গত নভেম্বর থেকে টিসিবির পণ্য তালিকায় যুক্ত হয়েছে আরো কিছু জিনিস, কিন্তু ইন্টারেস্টিং। চা যুক্ত হয়েছে, লবণ যুক্ত হয়েছে, ডিটারজেন্ট যুক্ত হয়েছে এবং 2 ধরনের সাবান যুক্ত হয়েছে। এবং অন্যান্য সময় যদি পণ্যের দাম বাড়ে সেগুলো এই তালিকায় যুক্ত করা হয়, বুঝছাও। যেমন দাম বৃদ্ধি পাওয়া আগে কিন্তু পেঁয়াজ, আলু কিংবা গত রমজানে খেজুরও বিক্রি করা হয়েছে এই টিসিবি থেকে। কিনেছেন আপনারা সবাই, দেখেন, মনে করিয়া দেখেন, দেখেছেন। তাহলে বিএনপি কি এক্সট্রা দিতেছে কন আমারে বুঝান। এটা চালু কর্মসূচি যা 1 কোটি পরিবারের জন্য ছিল, সেটা 50 লাখ পরিবারকে দিবে। মানে এই টিসিবির পণ্যই তো দিবে, নাকি অন্য কিছু দিবে, নাকি এটাও থাকবে ওটাও দিবি? জিজ্ঞেস করেন ওদেরকে। আর কেউ চাইলে টাকা দিতে পারে, এই তো এক্সট্রা। এটা কোনো রাজনৈতিক দলের প্রধান নির্বাচনী কর্মসূচি হইতে পারে? বাংলাদেশের মানুষকে দূর পেয়েছে ওরা। এই টিসিবির পণ্য আর কার্ড নিয়ে তো ঝামেলার শেষ নাই, সেটা নিয়ে এত লাফাইতেছে কেন? দেখেন টিসিবি কার্ড নিয়ে কি রাজধানী হয়, যে এদের নিয়ে এত লাফাইতেছে যেন মহা নতুন জিনিস আবিষ্কার করেছে। হাসিনা যদি 1 কোটি ফ্যামিলি কার্ড দেয়, কোনো ফালাফালি করেন না করিয়া, এরা তো ফালাফালি কেন? তাহলে হাসিনাই দেশ চালাক, বিএনপির কি দরকার? দ্বিগুণ সংখ্যা ফ্যামিলি কার্ড তো দিছে হাসিনাই, আর ওই দিবে অর্ধেক। আর লাভালাভির সীমা নাই, বাটপাড়ির তো একটা সীমা আছে। বাটপাট তারেক কি বিএনপি প্রধান বুদ্ধিজীবী হয় বাটপাড়ি বাড়িছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই আপনার প্ল্যান বাংলার লুথার কিং, হে খোদা আমারে উঠে নাও, নয়তো দড়ি ফেলাও, ব্যয় উঠে যাই। একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই সময়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে খবরটি, সেটা হলো বাগেরহাট উপজেলা ছাত্রলীগের যে সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, তার স্ত্রী এবং তার একমাত্র পুত্র সন্তানের যে মৃত্যু, এবং সেই মৃত্যুকে ঘটনা করে যে সমস্ত ঘটনা ঘটেছে, আলোচনা হচ্ছে, সেগুলো খুবই মর্মান্তিক এবং সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এবং এরই মধ্যে অনেকে এটা নিয়ে কথা বলেছেন। আমি কেবল আমার মতো করে 2-1টা কথা বলতে চাই। প্রথমত কথা হলো যে আপনারা নিশ্চয়ই ঘটনাটা জানেন, তবু আপনাদেরকে একটু বলে নিই। ঘটনাটা ঘটেছে শুক্রবার দিন। জুয়েল হাসান সাদ্দাম বেশ কয়েকদিন ধরেই
এই বছরের বোধহয় এপ্রিল মাস থেকে 2025-এর এপ্রিল থেকে তিনি কারাগারে আছেন। বাগেরহাটে বাড়ি হলেও উনি আছেন যশোরে যে কারাগার, সেই কারাগারে। এবং সাদ্দামের স্ত্রী, তারও বয়স খুব বেশি না, 22 বছর বয়স দেখলাম পত্রপত্রিকায়, এবং তার একমাত্র সন্তানের বয়স 9 মাস মতো। এই সন্তানের জন্ম, সন্তানকেও উনি দেখেন, জন্মটা উনি দেখেননি। সাদ্দাম তখন জেলে ছিলেন, তখনই এই সন্তানের জন্ম হয়েছে, এরকম শুনেছি আর কি, যা লেখা পড়লাম। এবং কোনোদিন তার সন্তানকে সে কোলেও নিতে পারেনি, কারণ সে জেলেই ছিল। সাদ্দামের স্ত্রী তার সন্তানকে নিয়ে থাকতেন, তার স্বামীর জামিনের জন্য বারবার বিভিন্নভাবে চেষ্টা করেছেন। কোথায় জন্য পড়লাম যে সাদ্দামের স্ত্রী নাকি রুহুল আমিন হাওলাদারের আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। রুহুল আমিন হাওলাদার মানে জাতীয় পার্টি যিনি নেতা ছিলেন, একসময় মন্ত্রী ছিলেন, তার নাকি ঘনিষ্ঠ আত্মীয়। কোথায় দেখলাম কেউ বলেছেন মেয়ে, কেউ বলেছেন ভাগ্নি, আমি ঠিক জানি না কোনটা, কিছু একটা হবে। যেহেতু রুহুল আমিন হাওলাদারের যদি ঘনিষ্ঠ আত্মীয় মেয়ে অথবা ভাগ্নি যাই হন না কেন, নিশ্চয়ই তারা জামিনের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু জামিন হয়নি। এই মেয়ের ভাইরা বলছেন যে এই মেয়েটি নাকি তার হাজব্যান্ডকে খুব ভালোবাসতো এবং তাকে ছাড়াতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে তিনি প্রথমে তার নিজের সন্তানকে পানিতে ডুবিয়ে মেরেছেন এবং তারপর নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। খুবই মর্মান্তিক ঘটনা। আমি এই ঘটনায় কিভাবে ব্যাখ্যা করব? আমি কিন্তু মানে মেয়েটাকে দোষী দিই, ভাই তুমি যদি মরতে চাও মরো, মরাটাই তো ইসলামের দৃষ্টিতে তুমি আত্মহত্যা করতে পারো না, পৃথিবীর কোনো আইনেও তুমি আত্মহত্যা করতে পারো না। আত্মহত্যা একটা অপরাধ, কিন্তু তারপরে তুমি তোমার পেইন সহ্য করতে পারো নি, তুমি হয়তো মারা যাচ্ছ, যাও, তুমি তোমার সন্তানটাকে এভাবে কেন মারলো? তুমি সন্তানটাকে হত্যা করেছো। আমার কিন্তু এই মেয়ের প্রতি খুব একটা সমবেদনা আমি প্রকাশ করতে পারছি না, সরি যদি কেউ কিছু মনে করেন করবেন, বাট আমি এই নারীর প্রতি খুব একটা আমার কোনো সমবেদনা নাই। কারণ ওনার একজন শিশুকে সে হত্যা করেছে, তো সে পারে না। তা যত পেইনই থাকুক না কেন, যত অভিযোগ থাকুক, আর যদি সে রুহুল আমিন হাওলাদারের আত্মীয় হন অথবা তার স্ত্রী সন্তান হন, কন্যা হন অথবা তার ভাগ্নি হন, যাই হন, তাহলে তো মানে উনি তো এতটা অভাবেও ছিলেন না যে না খেয়ে থাকবেন, তাও তো নয়। তাহলে উনি ওনার সন্তানকে কেন হত্যা করবেন? এই সন্তানের জীবন তো তার জীবন না, এটা সে পারে না, অন্যায় করছে সেইটা। যাক, সেটা ব্যাপার না, আমি ওটা নিয়ে আলোচনা করছি না আপাতত, ওটা অবশ্যই একটা বড় ব্যাপার, বাট ওটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো, যেটা নিয়ে সবাই এখন আলোচনাও করছেন এবং বলছেন যে এই স্ত্রী এবং সন্তানের মৃত্যুতে তার জানাজায় অংশ নেওয়ার জন্য কেন সাদ্দামকে সুযোগ দেওয়া হলো না? এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট। কেন পারবে না সুযোগ দেওয়া তাকে? প্যারোলে মুক্তি দেওয়ার এটা বহু নিয়ম আছে, আমরা আগের সরকার আমলে দেখেছি, বিভিন্ন সরকার আমলে দেখেছি। বাবা মা, আত্মীয় স্বজন, সন্তান মারা গেলে পরে যত বড় আসামি হন না কেন তিনি, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। প্যারোলে মুক্তি মানে কি? হাত করা পরেই তাকে নিয়ে আসা হয়, পুলিশ প্রহরে তিনি আসেন এবং জানাজায় অংশ নেন, দাফন করেন, তারপরে আবার তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। নানা রকম কাহিনী বলছে, মানে বাগেরহাটের জেলা প্রশাসক বলছেন যে তার কাছে অ্যাপ্লিকেশন নিয়ে আসছিল, তিনি বলছেন এটা তো আমার এখানে না, আপনাকে যশোর যান, আবার যশোর যে করা এটা সময় সাপেক্ষ ব্যাপার, এই সমস্ত নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। এগুলো আমার কাছে সবই খেলো অজুহাত মনে হয়। অজুহাতের কারণে এই জেলা প্রশাসক তো সঙ্গে সঙ্গে তাকে মেল করে দিতে পারতেন, টেলিফোনে বলতে পারতেন, এগুলো তো তেমন কিছু ব্যাপার না রে ভাই, এক জেলা থেকে আরেক জেলা যেতে কতক্ষণ লাগতো। কিন্তু এখন সবাই নানা ধরনের অজুহাত দিয়ে নিজের গায়ের চামড়া বাঁচানোর চেষ্টা করছেন। বিষয়টা যখন নাকি হইচই পড়ে গেছে, তখন তারা ভেবেছেন এটা কিভাবে আমার ঘাট থেকে সরিয়ে আরেকজনের ঘাড়ে চাপানো যায়, অথবা একটা বায়বীয় ঘাড়ে চাপানো যায়। এই ধরনের নানা ধরনের নকশা তারা এখন করবেন এবং করছেন, আগামীতেও করবেন। এটা নিয়ে আজকে আমি দেখলাম যে আজকে মন্ত্রণালয়ে আমাদের যিনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত, উনি আবার একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা। তো উনি কৃষি মন্ত্রণালয়ে একটা ব্রিফ করছিলেন, সেখানে একজন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করতে গেলে উনি এই প্রশ্নের উত্তর দিলেন না, বললেন যে এখানে আমি কৃষিতে আছি, আমি কৃষির উত্তর দেব, অন্য কোনো উত্তর দেব না। এটা কেমন কথা? উনি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তবে বলে তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসি, ওকে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আসবেন। মানে আমি এই লোকটার সেন্স দেখে আমি হতবাক হয়ে যাই।
উনি আজকে কৃষি মন্ত্রণালয়ে আসছেন, ঠিক আছে। তাহলে আজকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কোনো কমেন্ট দরকার হয়, মন্ত্রীর কমেন্ট অথবা উপদেষ্টা বলি, তার যদি কমেন্ট দরকার হয়, তাহলে মানুষ কি করবে? ওনাকে যেখানে পাবে সেখানে যে জিজ্ঞাসা করবে, এটি তো নিয়ম। আমরা তো সাংবাদিকতা করেছি, এটাই নিয়ম। তো উনি এখানে বসে ওখানকার কথা বলবেন না কেন? কেন বলবেন না? আবার ওখানে তাহলে ওখানে চলেন না, ওখানেও উনি যাবেন না, ওখানে যেদিন মিটিং হবে সেই দিন আলাপ করবেন। তাহলে এই ঘটনা নিয়ে ওনার কমেন্ট আজকে দরকার নাই। প্রশ্ন উঠেছিল, এক সাংবাদিক বলেছিলেন যে এই সাদ্দামকে আপনারা কেন জেলে আটকে রাখছেন? সে ছাত্রলীগ করতো, ঠিক আছে, করতেই পারে। ছাত্রলীগ আপনারা নিষিদ্ধ করেছেন, ওকে নিষিদ্ধ করেছেন। তো নিষিদ্ধ করার পর কি সে ছাত্রলীগের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে? তাহলে তাকে আটকে রাখছেন কেন আপনারা জেলে? উনি কি বললেন? আমরা জেলে কাউকে আটকে রাখি না, একমাত্র ক্রিমিনালদের আটকে রাখি। এই কথাটা শুনে আমার কাছে এত হাসি পেল যে উনি এগুলি মানে মানুষের তো একটা সেন্স আছে। উনি মনে করেন কি সবাই বোধহয় ওনার মতো বয়স হয়ে গেছে, সবাই বোধহয় সব কিছু ভুলে গেছে। বেশি দিন আগে না, আমি আপনাকে অল্প কিছুদিন আগের একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিই। এই মানে গত বছরের 2025 সালের সেপ্টেম্বর মাসে 24শে সেপ্টেম্বর চট্টগ্রামে উনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে যিনি বলেছিলেন যে আওয়ামী লীগের কেউ যাতে সহজে জামিন না পায় সে চেষ্টা চলছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। তার মানে আওয়ামী লীগের কেউ হলেই তারা জামিন দেওয়া হবে না। কেন? এটা কোন আইনে আছে ভাই? এটা কোন আইনে আছে? এটা তো আমরা আগের সরকার, যে সরকার আমরা এত সমালোচনা করছি, ফ্যাসিবাদী সরকার বলেছি, স্বৈরাচারী সরকার বলেছি, তখনও কিন্তু এগুলো দেখিনি। তারা নানা রকম কথা বলেছে, কিন্তু এই ধরনের কথা উচ্চারণ করতে দেখিনি যে বিএনপির কেউ হলেই আর যাতে জামিন না পায় আমরা সেই ব্যবস্থা করছি। হয়তো তাকে কোনো না কোনো মামলায় আটকানো হতো। আর এখানে আমি যে কথাটা বলতে চাই, এখন আমরা এবার কি দেখেছি, এই গত 24-এর আন্দোলনের পরে কি দেখেছি যে আওয়ামী লীগের, বিএনপির, এই সময় বিএনপি না, আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের এই সমস্ত লোকদেরকে নানা রকম ছুতা নাতায়, নানা রকম অজুহাতে এনে মানে জেলে ঢুকানো হয়েছে। কি এক উদ্ভট মামলা, যে মামলায় 25 জন 26 জন মানে আপনার আসামি, হত্যা প্রচেষ্টা মামলা, অথবা যার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই এরকম লোককে মামলা, ABM খায়রুল হককে যাত্রাবাড়ি এক হত্যা মামলায় আটক করা হয়েছে, একজন বয়স্ক লোক। তাহলে জেলে আটকে ABM খায়রুল হকের সমালোচনা আমি মানে অনেক করতে পারি, কিন্তু যে কাজের জন্য তারা সমালোচনা করব, আপনি তাকে সেই কাজের অপরাধে মামলা করেন, তারপরে তাকে আপনি আটকান, তারপর আইনজীবী তাকে জামিন দেয়, জামিন পাইলে জামিন পাবে। কিন্তু যাতে এরা জামিন না পায় এই জন্য এদেরকে আটকানো হয় হত্যা মামলায়, যে হত্যার সঙ্গে তার হয়তো দূরতম কোনো সম্পর্কও নেই। মানে আটকে রাখতে হবে। এই যে আটকে রাখা, এটা কি আইনের শাসন? আমাদের এই সরকারের অন্তর্বর্তী সরকার যারা এসেছিলেন সংস্কার করবেন, আপনারা তো অনেক সংস্কার করবেন, আপনারা তো নিজেদেরই সংস্কার করতে পারেন নাই, পারছেন? আপনারা তো স্বৈরাচারী নিয়মে সরকার চালাচ্ছেন। যে সরকার নিজেরা স্বৈরাচারী নিয়মে চালায় তারা কি সংস্কার করবে? আপনারা একজন যেমন আনিস আলমগীরের মতো সাংবাদিকরে আপনি আটকে রাখছেন। কেন আটকে রাখছেন? সন্ত্রাস বিরোধী অপরাধ। সে সন্ত্রাসের কি করছে রে ভাই? তাকে যে আপনি আটকে, তার জামিন হচ্ছে না, একাধিকবার তার জামিনের আবেদন করা হয়েছে, আদালত তাকে জামিন দিচ্ছে না। কি কারণে দিচ্ছেন না বলেন, ব্যাখ্যা করেন শুনি। যুক্তিগ্রাহ্য কোনো কারণ আছে? কোনো কারণ নাই, দেব না, জেলে পুছে মরো। তো এই যে মানসিকতা, এই মানসিকতার লোক সংস্কার কি করে করবে? তারা আবার সংস্কারের জন্য জনগণের কাছ থেকে জোর করে ভোট আদায় করার জন্য সারা দেশে ক্যাম্পেইন করতেছেন জনগণের টাকা দিয়ে। এটা কি হচ্ছেটা কি দেশে? আমরা কাদের শাসনে আছি? আমি খুবই হতাশ। ভাবুন একটা কথা, সাদ্দামের বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতে পারে, তাকে আপনি বিরুদ্ধে মামলা করেন, বিচার হবে। এই যে তাকে আপনি বিনা বিচারে আটকে রেখেছেন, তাকে জামিন দিচ্ছেন না। জামিন পাওয়াটাকে একটা মানুষের নাগরিক অধিকারের মধ্যে পড়ে না? জামিন পাওয়াটা তার অধিকার, এখানে তো কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার না, এটা তার অধিকার। আপনি তার বিচার করেন, আর বিচার চলাকালীন তাকে জেলে বসে থাকতে হবে কেন? এই অভিযোগ তো মিথ্যাও হতে পারে, এই অভিযোগ তো ভুলও হতে পারে। যদি দেখা যায় এই অভিযোগটা ভুল, 100 বছর বেকসুর খালাস পেয়ে গেল, তাহলে তাকে এতদিন যে আটকে রাখলেন এবং তাকে আটকে রাখার কারণে যে তার সন্তান
এবং স্ত্রীর মৃত্যু হলো, এই মৃত্যুর কোনো মূল্য নাই। ভাবুন, শেষ মুহূর্তে তার মৃত স্ত্রী এবং সন্তানকে জেল গেটে নিয়ে 5 মিনিট দেখানো হচ্ছে। ভাবুন তো ওই সময় সাদ্দামের মনে কি চলেছিল, ভাবুন। এবং এই যে তার মনের মধ্যে যা চলেছে, এটা কি তার মধ্যে কোনো শান্তি দিয়েছে, প্রশান্তি দিয়েছে? তার মধ্যে কি একটা ক্রোধের জন্ম দেয়নি? যখন কোনো এক সময় তো নিশ্চয়ই পরিস্থিতি চেঞ্জ হবে, যদি কখনো সে বেড়ে আসে, তার এই ক্রোধটা কি সমাজের প্রতি হবে না, এই সমাজের আইনের প্রতি হবে না? মানুষ কেন খারাপ হয়ে যায়, মানুষ কেন বিপথে যায়, এখান থেকে ভাবার চেষ্টা করুন। আমরা কি করছি? আমরা একটা হিংসা দিয়ে আরেকটা হিংসাকে আমরা ইনভাইট করছি। আমরা কিভাবে দেশটাকে একটা হিংসার রাজ্যে পরিণত করব, একটা হিংসা ভিত্তিক সমাজে পরিণত করব? আমরা কি যাকে দেখব তাকে হিংসা করব, যাকে দেখব তাকে ক্ষতি করব? আওয়ামী লীগ হিংসা করবে বিএনপিকে, বিএনপি হিংসা করবে আওয়ামী লীগকে, জামাত হিংসা করবে বিএনপিকে, আবার জামাত হিংসা করবে আওয়ামী লীগকে। পারলেই মেরে ফেলো, পারলেই জেলে ঢুকাও। এটা কি? আওয়ামী লীগ 15 বছর শাসন করেছিল, বিএনপিকে নিয়ে জেলে ঢুকাইছিল, জামাতকে জেলে ঢুকিয়েছে। এখন আবার তারা ক্ষমতায় আসছে, তারা সেই একই কাজ করছে। যদি তোমরা একই কাজ করো, তাহলে তোমরা আওয়ামী লীগের চেয়ে ভালো হলে কিভাবে? তোমরা তো তার মতোই হলে, অথবা তোমরা তো তার চেয়েও খারাপ হলে। আমরা তো এই দেশ দেখতে চেয়েছি। আমরা তো ভেবেছিলাম যে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে, যারা কোনো দল করবে না, যারা দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করবে। এই তার নমুনা। মানে আমি খুবই দুঃখজনক, আমি খুবই মর্মাহত এই ঘটনাতে বিভিন্ন পয়েন্টে। প্রথমত আমি মায়ের উপর ক্ষুব্ধ, সে তার সন্তানকে হত্যা করলো কেন? সে নিজে যদি আত্মহত্যা করতো সেটা অন্য বিষয়, কিন্তু আরেকটা প্রাণকে সে নেওয়ার তার তো কোনো অধিকার নাই। ওই সন্তান জন্ম আপনি দিতে পারেন, কিন্তু এই সন্তানের মালিক আপনি না, এটা আপনি পারেন না। আবার আমি সাদ্দামের কথা ভাবেন, সে অপরাধ করতে পারে, অপরাধ করলে তার শাস্তি হবে, কিন্তু সে তার সন্তানকে একদিন কোলে নিতে পারলো না। সেই মৃত সন্তানগুলো বাবাকে দেখতে জেলখানায়। এই এক ইতিহাস যে মৃত সন্তান, মৃত স্ত্রী, তারা জেলখানায় বাবা অথবা স্বামীকে দেখতে চায়। একদিন এই সময় থাকবে না। আজকে থেকে অনেক বছর পর এগুলো মানুষ যখন আলাপ করবে, যদি তখন আমার এই দেশটা কখনো সভ্য দেশে পরিণত হয়, তখন তারা চিন্তা করবে যে একজন নোবেল লরিয়েটের যখন সরকার ছিল, তখন এই সমস্ত ঘটনা ঘটেছে।